এরপর মুহাম্মদ বিন কাসিম সালুজ এবং কান্দাহারের দিকে অগ্রসর হন। সেখানকার অধিবাসীরা সকলেই ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী। তারা সন্তুষ্ট হয়ে মুহাম্মদ বিন কাসিমের আনুগত্য স্বীকার করে নেয়। তখনই মুহাম্মদ বিন কাসিমের কাছে হাজ্জাজ বিন ইউসুফের নির্দেশ আসে রাজা দাহিরের দিকে অগ্রসর হয়ে তাকে পরাজিত করবার। কেননা তখন মুহাম্মদ বিন কাসিমের ফৌজ শত্রুর হামলার হাত থেকে নিরাপদ ও সুরক্ষিত হয়ে গিয়েছিল। হামলারত আরব ফৌজ এবং ইরাকের মাঝখানে আর কোনো দুশমন অবশিষ্ট ছিল না। তখন মুহাম্মদ বিন কাসিম নিরুন ফিরে আসেন, যাতে করে তিনি সিন্ধু নদ পার হতে পারেন। তিনি দেবল ফৌজকে বিশ্রাম গ্রহণ কিংবা আহতদের সেবা নেয়ার সুযোগ দেননি। তিনি ছোট ছোট প্লাটুন নদের পশ্চিম কিনারে কয়েকদিকে পাঠান, যাতে করে ছোট ছোট রাজন্যবর্গকে পরাজিত করা যায়। তখন সেখানকার রাজারা মুহাম্মদ বিন কাসিমের আনুগত্য স্বীকার করে নেয়। শুধু ভুট্টোর রাজা রাসেল বিরোধিতা করে যায় এবং রাজা দাহিরের নিকট সাহায্যের আবেদন জানান। তখন বজ্র রাজা দাহিরের নিকট পৌঁছে গিয়েছিলেন। তিনি বিরাট একটি বাহিনীকে তার পুত্র জয়সিংহের অধীনে সিন্ধু নদীর একটি শাখা গোত নদীর তীর ঘেঁষে বেদ দুর্গের দিকে পাঠান এবং নিজে এক বিরাট বাহিনী নিয়ে সিন্ধু নদের কিনার দিয়ে অগ্রসর হন। তিনি মুসলিম ফৌজের মুখোমুখি ছাউনি ফেলেন এবং বিভিন্ন স্থানে চৌকি কায়েম করেন, যাতে করে আরব ফৌজ সিন্ধু নদের তীরে অবতরণ করতে না পারে। এই দিক দিয়ে মুহাম্মদ বিন কাসিম তার এক সৈনিকের মাধ্যমে একটি চিঠি রাজা দাহিরকে লিখে পাঠান। চিঠিতে লিখা ছিল, এক সমস্ত আরব কয়েদিকে সম্মানের সাথে মুক্তি দাও। 2 রক্তপণ ও ক্ষতিপূরণ আদায় করো। 3 তোমাকে ইসলাম গ্রহণের দাওয়াত দিচ্ছি, তা কবুল করো, অন্যথায় জিয়া এবং রাজস্ব দিতে সম্মত হও। 4 অস্বীকৃতির ক্ষেত্রে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এ পত্রের উত্তর রাজা দাহির কড়া ভাষায় দেন এবং মুহাম্মদ বিন কাসিমকে কুকুরের ন্যায় মরণ বরণের পয়গাম পাঠান। রাজা দাহিরের একটি বিরাট বাহিনী সিন্ধু নদের তীরে এ উদ্দেশ্যে পাঠান, যেন তারা আরব ফৌজদেরকে নিঃশেষ করে দিতে পারে পৃথিবীর বুক থেকে। সকল হিন্দি ফৌজ একসাথে হবার পরে বেটের রাজা জাহিন এবং রাজা রাসেলের সাহায্যের জন্য বহু লোক একত্রিত হয়। অনন্তর রাজা ও রাসেল রাজামুকার উপর হামলা করবার জন্য সামনের দিকে অগ্রসর হতে থাকে। বহু লোক বুদ্ধিয়া এলাকায় রাজা রামচন্দ্রের শুভাকাঙ্ক্ষীতে পরিণত হয় এবং বাগুরুর নিকট জমা হয়ে তার ফৌজে যোগদান করে। কিন্তু অনেক ঠাকুর ছিল যারা অন্তর দিয়ে মুহাম্মদ বিন কাসিমকে চাইতেন। তাই তারা মুহাম্মদ বিন কাসিমের সঙ্গে এসে মিলিত হয়। তখন মুহাম্মদ বিন কাসিম রাজা দাহিরের এই প্রতিরক্ষা চালের মোকাবিলায় খুবই দ্রুত গতিতে তিনি পাল্টা চাল দেন। তিনি প্রথমেই জাট মায়েদ এবং ঠাকুর ফৌজকে সুসংগঠিত করে তাদেরকে নিজের মতন করে তৈরি করে নেন এবং তিনি এ বাহিনীর সেনানায়কদের সঙ্গে উপদেষ্টা হিসাবে আরব অধিনায়ক প্রেরণ করেন। নিজের কিছু ফৌজকে নিরন ছেড়ে মুহাম্মদ বিন কাসিম বিদ্যুৎ গতিতে রাজা রামচন্দ্রের দিকে অগ্রসর হন। রাজা দাহির যেসব সমরাস্ত্র ও রসদ রাজা রামচন্দ্রের সাহায্যে পাঠিয়েছিলেন, আকস্মিকভাবে তা মুহাম্মদ বিন কাসিমের হাতে আসে পড়ে, যদিও এটা ছিল একান্তই অপ্রত্যাশিত। তখন রাজা রামচন্দ্র গোপন খবরে জানতে পারে মুহাম্মদ বিন কাসিমের ফৌজ বাহিনী তার দিকে অগ্রসর হচ্ছে। তখন সে বুঝতে পারে মুহাম্মদ বিন কাসিমের বাহিনী তাকে 4 দিক দিয়ে ঘেরাও করে ফেলবে। তখন সে সিন্ধু নদের কাছে গিয়ে সকল নৌকা আগুন দিয়ে পুড়িয়ে দেন, যাতে আরব ফৌজ নদী পার হতে না পারে। এই কথা মুহাম্মদ বিন কাসিম জানতে পারে। তখন সন্ধ্যাবেলা তিনি রওনা হয়ে যান রাজা জয়সিংহের দিকে। সাধারণ একজন সেনা নায়ককে দায়িত্ব দিয়ে যান এবং বলে যান যে সকল সিন্ধুবাসী অনুগত স্বীকার করবে তাদেরকে সামরিক প্রশিক্ষণ দিতে। মুহাম্মদ বিন কাসিম রাজা জয়সিংহের মোকাবিলার জন্য এত দ্রুত অগ্রসর হন যে জয়সিংহ হতভম্ব হয়ে পড়েন। কেননা জয়সিংহের গুপ্তচরেরা তাকে এই সংবাদ দিয়েছিল যে মুহাম্মদ বিন কাসিম রাজা রামচন্দ্রের মোকাবিলায় ব্যস্ত রয়েছেন। সেজন্য তিনি এবং রাজা রাসেল তাদের সম্মিলিত বাহিনী নিয়ে বেদ জয় করার ফন্দি আঁটছিলেন। কিন্তু যখন মুহাম্মদ বিন কাসিম তার বিরুদ্ধে অগ্রসর হলেন এবং অপরদিকে রাজামুকাও অভিযান করলেন, তখন রাজা জয়সিংহ ঘাবড়ে গিয়ে পিছু হটে যান এবং রাজা দাহিরের ফৌজের সঙ্গে গিয়ে মিলিত হন।
ঠিক ওই সময় মোহাম্মদ বিন কাসিমের ফৌজের মধ্যে মহামারী দেখা দেয়।